আম্মু, মামা আমাকে পড়ানোর নাম করে আমার খালি পেটে আর আমার বুকের উপর হাত দেওয়ার চেষ্টা করে। কি বলিস এসব? বিশ্বাস করো আম্মু, মামার চরিত্র ভালো না। তিনি সব সময় আমার সাথে খারাপ কাজ করতে চাই। এভাবে বলতে নেই মা, উনি তোমার মামা হন। মামা হয় দেখে কি উনি আমার পেটে হাত দিবেন? আর কেউ কি তার ভাগ্নিকে পড়ানোর নাম করে তার বুকের উপর হাত রাখবে? এমন মামা থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। মারে, এভাবে বলতে নেই, উনি তোর আপন মামা হয়। আমি জানি আমার ভাই কতটা ভালো। আর তুই সকাল সকাল এইসব কি শুরু করলি? তুমি আমার কথা বিশ্বাস করো না কেন? যেই দিন তোমার মেয়ের ইজ্জত তোমার ভাইয়ের হাতে চলে যাবে, সেই দিন বুঝবে। আমি আজকে আমার বাবাকে সবকিছু বলে দিব। মামাকে আমাদের বাসা থেকে বিদায় করো, নইলে আমাকেই বরং এই বাসা থেকে বের করে দাও। কিছু হলেও ইজ্জতটা তো বাঁচবে আমার। ঠাস ঠাস করে তানিয়ার গালে ওর মা দুইটা চড় দিয়ে বলল, চিচি, তোর লজ্জা করে না এইসব কথা বলতে? তোর মামা এখানে পড়ে আছে শুধু টাকার জন্য। সারাদিন কাজ করে রাতে তোরে পড়াই, আর তুই কিভাবে এইসব কথা বলতে পারলি? তানিয়া কান্না করতে করতে বলল, আমাকে বিশ্বাস করবে কেন তুমি? আমি তো তোমার মেয়ে না যে আমাকে তুমি বিশ্বাস করবে। তুমি তো তোমার আদরের ভাইকে বিশ্বাস করবে। যেই দিন আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, তখন তুমি বুঝবে। এখন আমি শতবার বলার পরও বুঝবে না। তানিয়ার কথা শুনে ওর মা একটু ভয় পেয়ে গেল। মেয়েকে হাত ধরে সোফায় বসিয়ে বলল, তোর কি হয়েছে মা? সবকিছু আমাকে খুলে বল। আর সবকিছু কি সত্যি সত্যি হয়েছে নাকি? তানিয়া কান্না করতে করতে বলল, আম্মু, তবে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি? তানিয়ার আম্মু বলল, আচ্ছা মা, শুরু থেকে বল কি হয়েছে। তানিয়া বলল, আজকে রাতে পড়ার সময় মামা আমাকে খুব সুন্দর করে পড়াই। শেষে যখন আমার পড়া শেষ, তখন আমার খালি পেটে মামা হাত রেখে বলে, জানো তানিয়া, তোমার পেটটা দেখতে সেই সুন্দর। মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই খালি পেট। এইসব বলে আমার পেটের উপর হাত দেয়। আর যখন উপরে হাত নিতে চাই, তখন আমি দৌড়ে পালিয়ে এসেছি। আমি কি এখন এসব বুঝি না বলো? আমি কি বোকা মেয়ে? আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার একটা মান সম্মান আছে আম্মু। তুমি জিজ্ঞাসা করবে মামা আমার সাথে কেন এসব করে? তানিয়া ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে এসব বলছে। তানিয়ার মা এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না মা, আমি সবকিছু দেখছি। সাবধান, তুই তোর বাবার কাছে এইসব কথা ভুলেও বলবি না, ঠিক আছে? তানিয়া বলল, কেন বলবো না? বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবাকে বললে এর একটা সমাধান করবে। তানিয়ার আম্মু বলল, আমি বলছি তো, আমি সবকিছু দেখে নিব। তোর বাবাকে কিছু বলতে হবে না। এই মুহূর্তে দরজা ঠেলে তানিয়ার বাবা ভিতরে ঢুকলো। তানিয়ার বাবা তানিয়াকে কান্না করতে দেখে বলল, আমার মেয়ের কি হয়েছে যার কারণে এভাবে কান্না করছে? তানিয়া চোখের পানি মুছে বলল, আম্মুকে বলছি ফুচকা খাবো, আম্মু ফুচকা এনে দেয় নাই, তাই উল্টো আমাকে মেরেছে, এজন্য কান্না করছি। আমি তানিয়া আর আমার আপুর কথাগুলো দরজার আড়াল থেকে এতক্ষণ শুনতেছিলাম। আমি ওয়াশরুম থেকে যখন বের হয়ে বাইরে যাব, তখন আমার কানে এইসব কথাগুলো ভেসে আসে। আমি ভাবতেও পারি নাই আমার ভাগ্নি আমার সম্পর্কে এইসব কথা বলবে। কিভাবে ও এটা বলতে পারলো? চিচি, কি বলে? আমি নাকি পড়ানোর নাম করে ওর পেটে হাত দেওয়ার চেষ্টা করি। এইসব কথা শুনতেই আমার ঘৃণা হচ্ছে। তানিয়া কিভাবে এইসব কথা বলতে পারলো? ও হ্যাঁ, মনে পড়েছে। ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছে। তাহলে হয়েছে কি, কালকে বিকালে দুলাভাইয়ের সাথে কাজ শেষ করে বাসায় ফিরছি। তানিয়ার রুমের পাশ দিয়ে যেতেই কেমন যেন অদ্ভুত ধরনের কিছু আওয়াজ ভেসে আসলো। ভিতর থেকে এমন মনে হচ্ছিল যেন কোনো মেয়ে কোনো কিছুর কারণে চিৎকার করছে। আর আমার ধারণা মতে শারীরিক কোনো সম্পর্ক যখন হয়, তখন এই ধরনের আওয়াজ মূলত ভেসে আসে। আর সকাল থেকে নাকি আপু বাসায় নেই, তানিয়া একা একা বাসায়। এজন্য আমার একটু সন্দেহ হলো। আমি চুপচাপ দরজা খুলে তানিয়ার রুমে ঢুকে গেলাম। আর ভিতরে গিয়ে দেখি তানিয়া বসে বসে কম্পিউটারে ভিডিও দেখছে। হঠাৎ করে তানিয়া পিছনে তাকিয়ে আমাকে দেখে বোকা হয়ে যায়। ও তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তানিয়া কান্না করতে করতে বলল, মামা, আমি তোমার পায়ে পড়ে বলছি, তুমি আমার আম্মুকে কিছু বলবে না প্লিজ। আমি তানিয়ার গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বললাম, ছিছি, তুই এইসব নোংরা ভিডিও দেখিস? জানিস আপু এসব জানতে পারলে তোর কি অবস্থা হবে? তানিয়া আমার পায়ের কাছে পড়ে আমাকে বলল, ভুল হয়ে গেছে মামা, আমি আর এইসব দেখবো না। আমি আমার আম্মুর কসম খেয়ে বলছি, আমি আর এইসব দেখবো না। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ, তুমি আম্মুকে কিছু বলবে না, ভুল হয়ে গেছে আমার।
আমি তানিয়াকে তুলে ওর চেয়ারে বসিয়ে ওর চোখের পানি মুছে বললাম, এইসব দেখলে তোর কি কোনো লাভ হবে বল? বরং তোর আরো বেশি ক্ষতি হবে। তোর মতো এই বয়সটা আমারও ছিল, আমারও অনেক মন বলছিল এইসব দেখতে, কিন্তু আমি কি করেছি, নিজেকে নিজে কন্ট্রোল করেছি। তোরও নিজেকে কন্ট্রোল করতে হবে। যখন এইসব কথা মনে হবে তখন এটা চিন্তা করবি। আজকে আমার বাসায় কেউ নেই, আমি এইসব দেখছি, কিন্তু উপরে তো একজন আছে, তিনি সবকিছু দেখছেন। আর তুই তো জানিস মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, আর সেই দিন তোর কোনো কিছুই গোপন থাকবে না। এইসব আর দেখিস না, তোর ব্রেনের সমস্যা হবে এইসব দেখলে। মনে থাকবে তো আমি কি বলছি? তানিয়া বলে মাথা নিচু করে আছে। আমি তানিয়ার কম্পিউটারের সামনে বসে বললাম, পাসওয়ার্ড দে। তানিয়া বলল, মামা আমি ডিলিট করে দিব, কোনো সমস্যা নেই। আমি আবার বললাম, তোরে বলছি পাসওয়ার্ড দিতে, কিন্তু তানিয়া কোনোভাবে আমাকে পাসওয়ার্ড দিতে রাজি নয়। শেষে উপায় না পেয়ে ঠাসিয়ে ওর গালে 2টা থাপ্পড় দিলাম, আরো কান্না করতে করতে কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে দিল। ভিডিওগুলো ডিলিট করতেই দেখি তানিয়াকে অনেক ছেলে মেসেজ করেছে। মেসেজগুলো কেমন যেন অশ্লীল ভাষায় লেখা। আমি দাঁড়িয়ে বললাম, দাঁড়া, আজকে শুধু আপু আসুক, আমি সবকিছু বলছি। তোর এত বড় সাহস কিভাবে হয় এইসব করতে? তোর কলিজা দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবছিলি কেউ কিছু বলছে না দেখে তুই এইসব করবি? দাঁড়া, আজকে শুধু আপু আসুক। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। আজকে পরিশ্রমটা একটু বেশি করে ফেলেছি, শরীর অতিরিক্ত দুর্বল হয়ে গেছে, এজন্য হাত মুখ ধুয়ে ঘুমিয়ে গেলাম। আর সকালে উঠতেই এইসব শুনলাম। আমি ভাবতেও পারি নাই তানিয়া বানিয়ে বানিয়ে আমার সম্পর্কে এতগুলো মিথ্যা কথা বলবে। তাতে কিছু খাই নাই, এজন্য শরীরে শক্তি কমে গেছে। কি করব এখন বুঝতে পারছি না। আপুর বাসায় 3 বছর ধরে পড়ে আছি। দুলাভাইয়ের সাথে দোকানে কাজ করি, বিনিময়ে আপু বাবাকে টাকা দেয়, কিন্তু কত করে দেয় আমাকে এসব বলে না। আমাকে শুধু মাস শেষে 500 টাকা দেয় হাত খরচের। গরিব ঘরে জন্ম নিয়েছি, কষ্ট তো করতেই হবে, এজন্য সব সময় মাথা নিচু করে চলি। বাবা একা সংসার সামলাতে পারে না, এজন্য আমি কাজ করি। তবে আজকে তানিয়া আমার সম্পর্কে এইসব কথা বলবে, আমি কখনো ভাবতেও পারি নাই। ওরে আমি কত ভালোবাসি আরো। তবে আমার আপু আমাকে অনেক ভালোবাসে। একটা কথা কি, আমি ওর ভাই আর তানিয়া ওর নিজের মেয়ে। হয়তো আমাকে কিছুদিন পর এই বাসা থেকে বের হতে হবে, নইলে চুপচাপ আমাকে পালিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ আপু ডেকে বলল, কিরে রিফাত, বাইরে আই, রাতে কিছু খাস নাই? আমি আপুর ডাক শুনে দরজা দিয়ে বের হলাম। টেবিলে বসে দুলাভাই আর তানিয়া বসে নাস্তা করছে। আমি আপুর সামনে গিয়ে বললাম, আপু খিদে নেই। রাতে আসার সময় বার্গার নিয়ে আসছিলাম। আপুর সাথে মিথ্যা কথা বললাম। আপু আমার হাত ধরে টেবিলে বসিয়ে বলল, নাটক কম করে টেবিলে বসে নাস্তা কর, এত কথা বলিস না। আর আমি জানি তুই রাতে কি খেয়েছিস। আমি আপুর কথা শুনে টেবিলে বসে পড়লাম। তবে তানিয়া শুধু বলল, জানো বাবা, আমি সেই দিন নাস্তা করতে দোকানে গিয়েছিলাম, 3টা রুটি সাথে 1 প্লেট ডাল খাওয়াতে আমার কাছ থেকে গুনে গুনে 40 টাকা নিয়েছিল। এখন তুমি বলো, দিনে যদি একজন মানুষ 40-50 টাকার নাস্তা করে, তাহলে সে মাসে কত টাকা খেলে এর কোনো হিসাব আছে বলো বাবা? দুলাভাই হাসি দিয়ে বলল, ওদের কাজই এটা, বুঝলে মা? তাছাড়া আমাদের খিদে লাগলে তো খেতেই হবে, শক্তি ছাড়া কাজ করা যাবে না। তানিয়া কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলল আমি খুব ভালো করেই বুঝেছি। আমি চুপচাপ নাস্তা শেষ করে রুমে চলে যাচ্ছি, তখন পিছন থেকে আপু ডাক দিয়ে বলল, রিফাত এইদিকে আয় তো একটু। আপুর ডাক শুনে একটু ভয় পেয়ে গেলাম। সকালে তানিয়া যে কথাগুলো বলল, না জানি আপু আমাকে কি করে। তবে আপু আমাকে এজন্য বিশ্বাস করে। আপু জানে আমি কতটা একটা ভালো ছেলে। আমি আপুর সামনে গিয়ে বললাম, আপু বল কি করতে হবে। আপু আমার হাতে একটা লিস্ট দিয়ে বলল, যা বাজার করে নিয়ে আয়। তানিয়া টেবিল থেকে উঠে আপুর হাত থেকে টাকাগুলো নিয়ে বলল, দাও তো আম্মু টাকাগুলো আমাকে, আমি গুনে দেখি এখানে কত টাকা আছে। দুলাভাই টেবিলে বসে থেকে বলল, বাজারে যাওয়ার কি দরকার, আমার কাছে দাও, আমি আমাদের দোকান থেকে তোমার ভাইকে দিয়ে পাঠাবো নি। আপু বলল, তার আর কোনো দরকার নেই, রিফাত তোরে যেটা বললাম সেটা কর। তানিয়া আমার হাতে টাকাগুলো দিয়ে বলল, মামা এখানে 5,000 টাকা আছে, সবগুলো একদম নতুন নোট, সাবধান হিসাবে কোনো ভুল যেন না হয়। দুলাভাই বলল, আরে আম্মু, মামার সাথে কেউ এভাবে কথা বলে? উত্তরে তানিয়া বলল, কেউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে আমি এভাবেই কথা বলি, শুধু হাতে মেরে দেখাই নাই, এটাই ভাগ্য মনে করো। আম্মুর কারণে বেঁচে আছে, নইলে কোন দিনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আপু তানিয়াকে ধমক দিয়ে বলল, তোরে এইসব কথা বলতে বলেছি, আর কি সব উল্টাপাল্টা কথা বলিস তুই? রিফাত তুই বাজারে যা। আমি মাথা নিচু করে চুপচাপ বাইরে চলে গেলাম। আসলে এই মানুষ ঠিকই বলে, গরিব হয়ে জন্ম নেওয়াটা হয়তো পাপ,
তবে আমি তো তানিয়াকে ভালো করতে চেষ্টা করছিলাম, কিন্তু ও যে আমার সাথে এইসব করবে আমি ভাবতেও পারি নাই। হঠাৎ ফোনটা টুংটুং করে বাজতে লাগলো। ফোনের স্ক্রিনে তানিয়ার বান্ধবী ঋতুর নাম্বারটা ভেসে আসে। এই মেয়ে আমাকে অনেক বিরক্ত করে। ঋতু আমার ভাগ্নির বান্ধবী, ওকে কিভাবে বলি আমি ওকে অনেক পছন্দ করি। তবে মেয়েটা ভালোই সুন্দর আছে, কিন্তু আমি ওকে শুধু বলি তুমি আমার ছোট বোনের মতো। ফোনটা রিসিভ করে বললাম, ঋতু বলো, কি খবর তোমার? ঋতু বলল, আমার আবার কিসের খবর? আপনি তো আমাকে কলই দেন না। আমি বললাম, বিজি থাকি তো, কিভাবে কল দিব বলো। তো তোমার পড়াশোনা কেমন চলছে? ঋতু বলল, এত পড়াশোনা করে কি হবে বলেন, শেষে তো আপনাকেই বিয়ে করতে হবে। আমি বললাম, শোনো ঋতু, তুমি আমার ছোট বোনের মতো, এইসব বলতে তোমার আমি না করছি না। ঋতু বলল, আপনি বললেও আমি শুনবো না। আর আজকে কিন্তু আমি আপনাদের বাসায় আসছি। আপনি কোথায়? আমি বললাম, ফোন রাখো, আমার কাজ আছে বাই। ঋতু বলল, আরে আরে শোনেন শোনেন। আমি বললাম, বলো। ঋতু বলল, লাভ ইউ। আমি বললাম, ধুর রাখো তো, উল্টাপাল্টা কথা আরেকবার বললে তোমার ফোন নাম্বার ব্লক করে দিব। কল কেটে দিয়ে চিন্তা করছি, আমি কি আরেকবার আমার ভাগ্নিকে বুঝিয়ে দেখবো নাকি? ও হয়তো ছোট মানুষ, ভুল তো হতেই পারে। দেখি আরেকবার বুঝিয়ে। আপুর লিস্ট অনুযায়ী সবগুলো বাজার করে বাসার দিকে রওনা দিলাম। কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। আমি আপুর হাতে বাজারগুলো দিয়ে বললাম, আপু, দুলাভাই কি দোকানে চলে গেছে? আপু বলল, মাত্র কিছুক্ষণ হলো গিয়েছে। আমি আপুর হাতে বাজারের লিস্ট সহ টাকাগুলো দিয়ে বললাম, সবকিছু একটু হিসাব করে নিস, আমাকে এখন দোকানে যেতে হবে। ভাইয়া ভালো আছেন? পিছনে তাকিয়ে দেখি তানিয়ার বান্ধবী ঋতু এসেছে। আমি বললাম, ভালো, তুমি ভালো আছো? ঋতু বলল, আমি আবার কিভাবে ভালো থাকি বলেন, আপনি তো আর আমার খোঁজ খবর নেন না। আমি বললাম, তোমার সাথে এত কথা বলার মতো সময় আমার নেই, আমাকে এখন দোকানে যেতে হবে, তুমি থাকো। ঋতু বলল, 5 মিনিট আপনার সাথে কিছু কথা ছিল। আমি বললাম, তাড়াতাড়ি বলো। ঋতু বলল, আপনার যদি করার এতই ইচ্ছে থাকে আমাকে বলতেন, আমি কি আপনাকে খুশি করতাম না? সারা রাত ভিডিও দেখে কি মজা পান, এর থেকে আমাকে বললে আমি আপনাকে অনেক খুশি করতাম। আমি তো সব সময় আপনার জন্য তৈরি আছি। আমি বললাম, এই মেয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো? হাসিয়ে কি গালের মাঝে 2টা চড় দিতে হবে? মাথাটা কি গেছে নাকি তোমার? ঋতু ঠোঁটে কামড় দিয়ে বলল, রুমে আসেন, খেলা দেখাই। আমি রাগে চোখ লাল করে বললাম, আর একবার যদি তুমি আমার সামনে পড়ো তাহলে তোমার খবর আছে। কেন মামা, ওকে তুমি কি করবে? মারবে নাকি তুমি? আরো মিথ্যা কি বলেছে? আপনি তো সারা রাত বসে বসে ভিডিও দেখেন, আমরা বললেই দোষ। আর ঋতু ভুল কি বলেছে? ও আপনাকে ভালো পথে আনতে চাই। আপনি তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন। ও তো আপনাকে পছন্দ করে, আপনাকে খুশি করার জন্য এইসব করতেই পারে। আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমাকে আমার ভাগ্নি বলতেও ঘৃণা হচ্ছে জানো। আমার সম্পর্কে এতগুলো মিথ্যা কথা বলতে পারলে তুমি? সিসি, আমি চাইছিলাম তোমাকে ভালো করতে, কিন্তু তুমি, দূর, আমি কাকে কি বলছি। আমি আর কিছু না বলে দরজা দিয়ে বের হতে লাগলাম। পেছন থেকে ঋতু ডাক দিয়ে বলল, আসার সময় 1 প্যাকেট নিয়ে আসবেন, আমাদের সেফটির জন্য। আমি এইসব কথা কানে না দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেলাম। আমি সবকিছু বুঝতে পারছি। ঋতুকে আমার সম্পর্কে তানিয়া উল্টাপাল্টা কথা বুঝিয়েছে। কি যে আমি করব এখন এটাই বুঝতে পারছি না। আজকে রাগের জন্য কিছু খেয়েও আসতে পারি নাই। তবে আজকে সকাল সকাল দোকানে চলে গেলাম। দুলাভাই আমাকে দেখেই বুঝে গেছে আজকে যে আমি কিছুই খাই নাই। কাজ করতে করতে হঠাৎ দুলাভাই প্রশ্ন করলো, তা রিফাত, তুমি না সেনাবাহিনীতে আবেদন করেছিলে, তো কি হলো বললে না তো? আমি বললাম, এই তো দুলাভাই, সামনে মাঠ আছে, দোয়া করিয়েন। দুলাভাই বলল, ও আচ্ছা রিফাত, তুমি বরং আজকে চলে যাও, আজকে তো এত বেশি চাপ নেই, আমি সামলে নিতে পারবো। আমি বললাম, শরীরটা আজকে একটু খারাপ লাগছে, তাহলে গেলাম আমি দুলাভাই। দুলাভাইকে বলে আমি দোকান থেকে বের হয়ে গেলাম। বাসার দিকে যেতে যেতে প্রায় অনেকটাই সময় চলে গেছে। দরজার কাছে যেতেই শুনি ভিতর থেকে ঋতু বলছে, জানেন আন্টি, আপনার ভাইয়ের সাথে আমার 1 বছরের সম্পর্ক। এই 1 বছরে ওর সাথে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। আপনার মনে আছে আন্টি, রিফাত বাড়ি যাবে বলে 2 দিন ছুটি নিয়েছিল, ও বাড়িতে যায় নাই, বরং আমাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। আমি বলেছিলাম আমাদের বাচ্চা হলে সবাই আমাদের সুন্দর করে মেনে নিবে, কিন্তু ও আমাকে পিল খেতে বলে। দরজার বাইরে থেকে এই কথাগুলো শুনে আমি তো একদম বোকা হয়ে গেলাম। এইরকম একটা পিচ্চি মেয়ে এইসব কথা বলতে পারছে? সিসি, না না, অনেক হয়েছে, আর এইসব সহ্য করতে পারবো না। আমি দরজা ঢেলে ভিতরে চলে গেলাম। আমাকে দেখে ঋতু আর তানিয়া চোখ বড় বড় হয়ে গেল। ওরা হয়তো ভাবতেও পারে নাই আমি এত তাড়াতাড়ি বাসায় চলে আসবো।
আপুর হাতে ফুচকাগুলো দিয়ে ঋতুকে বললাম, তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক না, আমরা এক বিছানায় অনেকদিন ছিলাম না। আমি প্যান্ট থেকে বেল খুলে বললাম, তো এখন রুমে চলো, আজকে এখানেই রুম শেয়ার করব। ঋতু হাত ধরে বললাম চলো। আপু আমাকে চট দিয়ে বলল, চিচি রিফাত, এটা কোন ধরনের বিয়াদবি? আমি আপুকে বললাম, তুই চুপ থাক, আমিও আজকে দেখতে চাই এই মেয়ের কত বড় কলিজা হয়েছে যে আমার সাথে বাজে কাজ করতে চাই। আমার কথা শুনে ঋতু কান্না করতে লাগলো। এবার আমি ঋতুর হাত ছেড়ে দিয়ে বললাম, আমার সম্পর্কে এগুলো মিথ্যা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক, কেন মিথ্যা কথা বললে? কি চাও তুমি আমার কাছে? এবার আপু বলল, ঋতু তাহলে এগুলো মিথ্যা কথা বলছো? আমি ঋতুকে ধমক দিয়ে বললাম, কি হলো বলো না কেন, তুমি সত্যি কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো? ঋতু ভয়ে ভয়ে বলেই দিল, আসলে আন্টি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলছিলাম। এবার আমি তানিয়ার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, তোর সাহস হয়েছে খুব না, কিছু বলছি না দেখে তুই মাথায় উঠে নাচবি? আমি আপুর হাত ধরে তানিয়াকে নিয়ে আপুর রুমের কম্পিউটারের সামনে বসিয়ে পাসওয়ার্ড দিয়ে বললাম, মেসেঞ্জারে ঢুকে একটু চেক কর। আপু আমার কথা মতো তাই করলো, আর সব দেখে আপু রাগে ফুলতে লাগলো। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, তোর মেয়ে এতটা খারাপ হয়ে গেছে যে তুই বাসার বাইরে যাওয়ার পর ও বসে বসে কম্পিউটারে ভিডিও দেখে? আর সেই দিন আমি এইসব দেখে ফেলেছিলাম বলে আমার নামে উল্টাপাল্টা মিথ্যা কথা বানিয়ে বলছে, আর এখন ঋতুকে এখানে নিয়ে আসছে আমার সাথে মিথ্যা অভিনয় করতে, যাতে তুই বিশ্বাস করিস আমি খারাপ ছেলে। আপু দাঁড়িয়ে লম্বা আর মোটা একটা লাঠি নিয়ে আসলো তানিয়াকে মারতে। আমি তানিয়াকে ধরে কোনো মতো আমার রুমে নিয়ে গেলাম, নইলে আজকে আপু ওরে মেরেই ফেলতো। আপু বাইরে সোফায় বসে একা একা কান্না করছে। তানিয়া কান্না করতে করতে আমাকে বলল, মামুর বাচ্চা, তোরে যদি এই বাসা থেকে বিদায় না করতে পারি, আমার নাম তানিয়া না, তোর জন্য আম্মু আমাকে আজকে মারতে চেয়েছিল। আমি তানিয়াকে ছেড়ে বিছানার উপর বসে বললাম, আমাকে তোমার বিদায় করতে হবে না, খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাসা থেকে বিদায় হয়ে চলে যাব। ঋতু ওকে ওর রুমে নিয়ে যাও। আমি রুম থেকে বের হয়ে আপুর কাছে গেলাম, আপুর পাশে বসে বললাম, এই বয়সে এইসব একটু একটু হয়েই থাকে, বাদ দে। তবে দোষটা তো অন্য কারো নয়, দোষটা হলো তোর, তুই কেন ওকে এভাবে একা একা ছেড়ে দিস? আজকে যদি ওর উপর একটু নজর রাখতি তাহলে আর এইসব হতো না। আমি তো তোরে সবসময় বলি, মেয়েটা হলো তোর, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তোর, কিন্তু তুই তো আর আমার কথা শুনিস না। হঠাৎ ঋতু তানিয়াকে নিয়ে এসে আপুকে বলল, আন্টি আমি বরং তানিয়াকে আমার সাথে নিয়ে যাই। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো? এখানে তোমার দরদ দেখাতে হবে না, আর তানিয়া তুই তোর রুমে যা, আর তুমি এখানে আসো। তানিয়া কান্না করতে করতে ওর রুমে চলে গেল। ঋতু আমার কাছে দাঁড়িয়ে বলল, আমি বাসায় চলে যাই ভাইয়া। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, আর যদি আমি তোমার আশেপাশে তানিয়াকে দেখি তাহলে তোমার খবর আছে। ঋতু কান্না করতে করতে বলল, আমার এখানে কোনো দোষ নাই ভাইয়া, আমাকে তানিয়া এসব করতে বলেছে। আপু দাঁড়িয়ে আমাকে বলল, তুই আমাদের মা মেয়ের মাঝে আসবি না একদম, আজ করে আমি খাইছি। আমি তাড়াতাড়ি দুলাভাইকে কল দিয়ে বললাম, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন, নইলে আপনি আর আপনার মেয়েকে ফেরত পাবেন না। আপু তানিয়ার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি এখন ভালো করেই বুঝতে পারছি আজকে আপু কি করতে পারে। আমার আপু এভাবে ভালো ঠিকই, কিন্তু ওর রাগ হলে সবকিছু একদম ভেঙে তছনছ করে দেয়। এবার আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, আজকে তুমি তোমার বান্ধবীর জন্য অপমানিত হলে না বলো? এমন বান্ধবী রেখে লাভ আছে বলো? ঋতু উল্টা রেগে গিয়ে বলল, ওই মিয়া আপনি কোনো কথা বলবেন না, আপনার জন্য আজকে এইসব হয়েছে, আপনাকে আমার দেখার আছে। আমি বললাম, ও মা তাই নাকি? তা কি করবে, আমাকে মারবে নাকি আমাকে বিয়ে করবে? ঋতু বলল, আপনাকে তো আমি ছাড়বো না। আমি ঋতুর হাত ধরে নিচে বসিয়ে বললাম, এখানে তো কেউ নেই, আগের কথাগুলো কি সত্যি করে দিব নাকি? হঠাৎ দুলাভাই ভিতরে ঢুকে আমার কাছে এসে বলল, কি হয়েছে রিফাত? আমি বললাম, আগে আপনি আপনার মেয়েকে বাঁচান, গিয়ে দেখেন আপু হয়তো তানিয়াকে মারছে। দুলাভাই দৌড়ে রুমের কাছে ছুটে গেল। আমি এবার ঋতুর দিকে তাকিয়ে দাঁত কামড়ে বললাম, দোকান থেকে কি প্যাকেট নিয়ে আসবো নাকি? না তার থেকে বরং চলো কক্সবাজারে যাই, ভালো আনন্দ করতে পারবো, কি বলো? ঋতু বলল, এটা কিন্তু আপনার এলাকা না, আমার সাথে পাঙ্গা নিবেন না, নইলে আপনার খুব খারাপ অবস্থা করে দিব। এখানকার চেয়ারম্যানের ছেলে কিন্তু আমার পিছনে ঘোরে। আমি বললাম, ও মা তাই নাকি? তোমার তাহলে এত পাওয়ার, আর আমি
এটাই জানি না আমি ঋতুর ঠোঁট ধরে আমার ঠোঁটে লাগিয়ে দিলাম, হালকা করে একটা কিস করলাম ওকে। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে বললাম, আমি তোমার সাথে খারাপ কিছু করতে চাই নাই, কিন্তু তুমি আমাকে এমন কিছু করতে বাধ্য করলে। এখন যা পারো তাই করতে পারো, যাও। ঋতু কান্না করতে করতে বাইরে চলে গেল। মনে মনে বললাম, এই কাজটা কি আমি ঠিক করেছি? হয়তো না। হঠাৎ দেখি আমার ছোট বোন কল করেছে। আমি ফোনটা রিসিভ করতেই বললাম, আপু বলেন। আপু বলল, ভাইয়া আমি না একটা ভুল করে ফেলেছি। আমি বললাম, কি হয়েছে তাই বল। আপু বলল, আমি আজকে সকালে আম্মুর সাথে ঝগড়া করেছি, কিন্তু এখন আম্মু আমার সাথে কথা বলে না। আমি বললাম, কি নিয়ে ঝগড়া করলি? আপু বলল, আম্মু আমাকে বলে নাকি আমি বাবার মতো দেখতে কালো হয়েছি, আমাকে নাকি কোনো ছেলেই বিয়ে করবে না। আমি আমার ছোট বোনের মায়ের কথা শুনে হাসতে হাসতে বললাম, এই নিয়ে তোর আম্মুর সাথে ঝগড়া করতে হয়? কি যে বলবো তোরে আমি। ভাই বলল, তুই আমাকে নিয়ে মজা করছিস ভাইয়া। আমি বললাম, আচ্ছা সরি সরি আপু, আর বলবো না, হয়েছে। মাই বলল, হয়েছে। এখন আমার আপুর কাছে দে তো, আপুর সাথে কথা আছে। আমি বললাম, আপু এখানে নাই, ভিতরে আছে, পরে কল দিবনি। ভাই বলল, আচ্ছা তুই আসবি কবে? আমি বললাম, এই হয়তো সবকিছু ছেড়ে চলে আসতে হবে, মনে হয় এখানে বেশি দিন চাকরি করা যাবে না। ভাই বলল, ভাইয়া আম্মু আর বাবা মিলে মাঝে মধ্যে দেখি তোর বিয়ে নিয়ে আলোচনা করে। আমি বললাম, এত তাড়াতাড়ি বিয়ে করে আমি কি করব? ভাই বলল, এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে বড় কথা এটা না, বড় কথা হলো আমাদের চাচাতো বোন আছে না, যে একবার ওই ছেলের সাথে ধরা খেয়ে বিদেশে চলে গেছে, শুনছি তার সাথেই নাকি তোর বিয়ে দিবে বলেছে। আমি বললাম, কি? সিসি, বাবা মা বললেই আমি কি ওই মেয়েকে বিয়ে করব বলে তোর মনে হয়? হঠাৎ দেখি দুলাভাই তানিয়াকে নিয়ে রুম থেকে বের হলো। তো এভরিওয়ান, নিউ গল্প কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাইলে এই গল্পের নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।